প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা প্রত্যেকেই অবগত হয়েছি, বিশেষ করে যে সমস্ত দর্শক বন্ধুরা যারা একটু রাজনীতির খোঁজখবর রাখার চেষ্টা করেন বা রাজনৈতিক চর্চা করতে পছন্দ করেন, তারা ইতিমধ্যে প্রত্যেকেই জেনেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়েছে, তার জায়গায় এসেছেন শ্রমিক ভট্টাচার্য। এখন বিষয় হচ্ছে, হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হলো কেন, বা বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি কেন করলো? এটা নিয়ে বহু ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই বাজারে চলছে, চর্চা শুরু হয়েছে। তাহলে কেন শ্রমিক ভট্টাচার্যকেই সভাপতি করা হলো? এ নিয়ে বহু প্রশ্ন উঠেছে। তার মধ্যে একটি বিষয় নিয়ে জোর চর্চা চলছে, তা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটি ব্যালেন্স রক্ষা করে নির্বাচনে অবতীর্ণ হতে চায়। কিসের ব্যালেন্স? আপনারা প্রত্যেকেই জানেন, অবগত আছেন, রাজনৈতিক মহলে একটি প্রচার আছে, তা হচ্ছে বিজেপির মধ্যে দুটো ভাগ তৈরি হয়েছে, দুটো হচ্ছে মেরু তৈরি হয়েছে। একটি হচ্ছে আদি বিজেপি, আর একটা হচ্ছে নব্য বিজেপি। এই আদি বিজেপি নব্য বিজেপির মধ্যে কিন্তু রয়েছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণেই একটা অংশ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে ধারাবাহিকভাবে বিরত থাকছেন, আর একটা অংশ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকছে। আর এই কারণেই, এই দ্বন্দ্বের কারণেই রাজনৈতিকভাবে বিজেপি ক্রমাগতভাবে দুর্বল হচ্ছে। এটা কিন্তু আপনারা যারা রাজনৈতিক খোঁজ খবর রাখেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন, এই মুহূর্তে বিজেপি রাজনৈতিকভাবে যথেষ্ট দুর্বল হয়েছে। আর এই যে যে কারণে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হলো, সেটা হচ্ছে এই যে আদি বিজেপি নব্য বিজেপি এদের মধ্যে একটি ব্যালেন্স রক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে অবতীর্ণ হবে, যার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক শক্তিটা বা রাজনৈতিক গ্রাফ যেটা নিম্নগামী হয়েছে সেটা একটা জায়গায় দাঁড় করানো। এই চিন্তা ভাবনা নিয়েই হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হয়েছে বলেই রাজনৈতিক মহলে একটি প্রচার আছে। এই বিষয়টাকে নিয়ে, যে পরিকল্পনাটা নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হলো, তাহলে শ্রমিক ভট্টাচার্য সেই পরিকল্পনা কি সাকসেস হতে পারবে? সেই পরিকল্পনা মাফিক কি আগামী দিনে এগিয়ে যেতে পারবে? সফল হবে পরিকল্পনা নিয়ে? এই পরিকল্পনাটাকে শ্রমিক ভট্টাচার্য বাস্তবে রূপ দিতে পারবে? এটা নিয়েই তৈরি হয়েছে একটি বড় জল্পনা। এবং সেই বিষয় নিয়েই আমার আজকের এই প্রতিবেদন নজর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিন্স মণ্ডল আপনাদের কাছে এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবার জন্য আপনাদের কাছে হাজির হয়েছি। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য কতটুকু কাজ করতে পারবেন বা পারবেন না, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে, বা বিজেপির পরিকল্পনা বাস্তবে রূপ দিতে পারবেন কি পারবেন না, এই কথাটি আলোচনা করতে গেলে যে কথাটা নিয়ে অবশ্যই আলোচনায় আসবে, সেটা হচ্ছে বর্তমান বিজেপির অবস্থা। এখন বর্তমান বিজেপির অবস্থা কেমন? দেখুন, যেটা প্রথমে বললাম, বিজেপির মধ্যে দুটো ভাগ আছে, একটা আদি একটা নব্য। নব্য বিজেপিকে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে যে বিজেপি চলছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি বৃত্ত তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, হচ্ছে সজল ঘোষ, রুদ্রনীল ঘোষের মতো কিছু নেতৃত্বকে নিয়ে একটি বৃত্ত তৈরি হয়েছে বিজেপির। সেই বৃত্তকে নিয়েই বিজেপি চলবার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। আর একটা বৃত্ত হচ্ছে দিলীপ ঘোষ কেন্দ্রিক, হচ্ছে সায়ন্তন বসু, রিতেশ তিওয়ারির মতো বেশ কিছু নেতা হচ্ছে আদি বিজেপির মধ্যে পড়ছে, তথাগত রায় বলছে, রাহুল সিনহা, এদেরকে নিয়ে একটি বৃত্ত তৈরি হয়েছে। আর এই দুটো যে বৃত্ত, এই দুটো বৃত্তের মাঝখানে রয়েছে শ্রমিক ভট্টাচার্য। যদিও তিনি আদি বিজেপি, তাহলেও এই দুটো বৃত্তের কোনো বৃত্তের মধ্যে না গিয়ে এই দুটো বৃত্তের মাঝামাঝি অবস্থান করছে শ্রমিক ভট্টাচার্য। এখন বিজেপি কালে কেন দুর্বল হয়েছে? দেখুন, আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে এলো, ঠিক সেই সময় থেকে বিজেপিটা ধীরে 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 দুর্বল হতে শুরু করলো। আমি সেই বিষয়ে আসবো নিশ্চিতভাবেই। দেখুন, শুভেন্দু অধিকারী একজন দক্ষ রাজনীতিবিদ, এটা কিন্তু অস্বীকার করবার নেই। কারণ তিনি কংগ্রেস থেকে হচ্ছে তৃণমূলে আসার পরে তৃণমূলের তার দক্ষতার পরিচয় দিয়ে তৃণমূলের মধ্যে তিনি একটি জায়গা করে নিলেন, এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির খুব কাছাকাছি তিনি পৌঁছে গেলেন। যার ফলেই তিনি ওই তৃণমূলের বেশ কিছু ভালো ভালো পদে তিনি ছিলেন, এবং কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও তিনি সামলেছেন।
এই করতে গিয়ে মমতা ব্যানার্জির কাছাকাছি থেকে তিনি রাজনীতিটাকে করায়ত্ত করলেন। এমনিতেই তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ, এবং তৃণমূলে থেকে তার জায়গাগুলো মন্ত্রিত্ব সামলানো বলেন, বড় বড় দায়িত্ব সামলানো, পদ সামলানো, এগুলো নিয়ে তিনি যথেষ্ট পরিপক্ক হলেন। এই করতে গিয়ে কিন্তু একটা সময় তৃণমূলের সঙ্গে এই শুভেন্দু অধিকারীর মনোমালিন্য তৈরি হয়, মানসিক দূরত্ব তৈরি হয়, মতবিরোধ তৈরি হয়। এবং কি নিয়ে মতবিরোধ তৈরি হয় সেটা ভিন্ন বিষয়। এই মতবিরোধের ফলে তৃণমূল কংগ্রেসে আর শুভেন্দু অধিকারী থাকেননি, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এবার আসি বিজেপির কথায়। এই বিজেপিতে যোগ দিলেন যেই সময়ে বিজেপি বুঝতে পেরেছিল শুভেন্দু অধিকারী একজন দক্ষ রাজনীতিক, সেই কারণেই এই বিজেপি তাদের শক্তিটা একটু বৃদ্ধি করবার জন্য শুভেন্দু অধিকারীকে বাড়তি গুরুত্ব বা একটু প্রাধান্য দিতে শুরু করলো দিল্লির বিজেপিওয়ালারা। আর যতটা শুভেন্দু অধিকারীর প্রাধান্য বা গুরুত্ব বাড়তে শুরু করলো, ঠিক তার সঙ্গে পাল্লা দিয়ে ততটুক ভাবেই হচ্ছে আদি বিজেপি যারা, তাদের গুরুত্বটা কিন্তু ধীরে 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 কমতে শুরু করলো বলেই মনে করা হয়। আপনারা জানেন, দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল সেই সময় শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেয়। দিলীপ ঘোষের নেতৃত্বেই বিজেপি পশ্চিমবঙ্গের তার শক্তি বৃদ্ধি, দিলীপ ঘোষের আমলেই আরএসএস তার শক্তি বৃদ্ধি পশ্চিমবঙ্গের বুকে। এবং দিলীপ ঘোষ কিন্তু একথা সাংবাদিকদের সামনে বলেছে যে হচ্ছে তৃণমূলের সরকারে আসার পরেই বিজেপি তার শক্তি অর্জন করতে পেরেছে, আরএসএস তার শক্তি বৃদ্ধি করতে পেরেছে পশ্চিমবঙ্গে। কিন্তু এই দিলীপ ঘোষ যখন থেকে শুভেন্দু অধিকারীর প্রাধান্য পেল, দিলীপ ঘোষের প্রাধান্যটা কমতে শুরু করলো। একটা সময় দিলীপ ঘোষের সভাপতির পদ শেষ হলো, দিলীপ ঘোষ সভাপতি পদ থেকে সরে গেলেন, এলেন সুকান্ত মজুমদার। এই দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন পশ্চিমবঙ্গে রাজনীতিতে বিজেপির বিধায়ক সংখ্যা হয়ে গেল ৭৭, এবং সাংসদ সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে হলো ১৮। সেই শক্তি বৃদ্ধিটা দিলীপ ঘোষ চলে যাওয়ার পরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন বিজেপিটা চলতে শুরু করলো বলে একটি প্রচার আছে, সেই সময় বিজেপির রাজনৈতিক গ্রাফটা ধীরে 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 নিম্নগামী হতে শুরু করে। ভালো করে বুঝবেন বিষয়টা। এইবার আপনারা দেখবেন এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা ৬০-এর কাছাকাছি। অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, উপনির্বাচনে বিজেপি হেরেছে, এরকম করে বিজেপির এই মুহূর্তে হচ্ছে বিধানসভায় সদস্য সংখ্যা ৬০-এর আশেপাশে। এবং আশ্চর্যজনকভাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ সংখ্যা ১৮ থেকে এক ধাপে কমে ১২ এসে নামে, অর্থাৎ বিজেপির খাতা থেকে ৬ জন সাংসদ চলে যায়, মাইনাস হয়ে যায়। এই শুরু হচ্ছে বিজেপির রাজনৈতিক গ্রাফ নিম্নগামী হবার সময় শুরু। এবং ২০২৬ সালে যখন বিধানসভা নির্বাচন, এই আদি বিজেপি এবং নব্য বিজেপি, আদি বিজেপি তারা গুরুত্বহীন হয়ে যাচ্ছে ক্রমাগতভাবে, নব্য বিজেপি তারা গুরুত্ব বাড়ছে। এই যে দুটো অংশের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, এই দ্বন্দ্বের কারণেই কিন্তু রাজনীতি নিচু স্তরে একদম গ্রাসরুট লেভেলে বিজেপির সাংগঠনিক অবস্থা ক্রমাগতভাবে দুর্বল হতে শুরু করে। এই দুর্বলতাটা এমন জায়গায় পৌঁছে যায়, আপনি যদি একটু গ্রামগঞ্জে চলে যান, শহরতলিতেও চলে যান, বুথে বুথে বিজেপি মানুষের কাছাকাছি যেতে পারছে না, তাদের সাংগঠনিক শক্তি এতটাই দুর্বল। এই যে ওই যে ভাঙনটা, আদি বিজেপি নব্য বিজেপি যে দ্বন্দ্ব, তার ফলে একটা বড় অংশ এখনো রয়েছে আদি বিজেপি যারা তাদের হচ্ছে ভালোবাসে। দিলীপ ঘোষের যে দিলীপ ঘোষকে বৃত্ত করে যে আদি বিজেপি তাদের একটি সমর্থক রয়েছেন, তারা কিন্তু মনক্ষুণ্ণ। স্বাভাবিকভাবেই বিজেপির হচ্ছে সাংগঠনিক শক্তিটা ক্রমাগতভাবে দুর্বল। আর এই দুর্বলতা যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে, এই ফাটলটা যদি আদি বিজেপি নব্য বিজেপির ফাটলটা যদি বাড়তে থাকে, তাহলে একটা সময় বামফ্রন্ট আমলে যেমন বিজেপি শক্তি বৃদ্ধি করতে পারেনি, আরএসএস শক্তি বৃদ্ধি করতে পারেনি, সেই জায়গায় চলে যাবে। এটা কিন্তু বিজেপি বুঝতে পেরেছে। বিজেপি বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছে, অন্ততপক্ষে তাদের রাজনৈতিক শক্তি একটা স্থিতিশীল জায়গায় অন্ততপক্ষে যাতে দাঁড় করিয়ে রাখা যায়, আর যাতে না কমে। কিন্তু কতটা কমাতে বাড়াতে পারবে রাজনৈতিক শক্তি, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায়, এই যে আদি বিজেপি নব্য বিজেপি, এই দুটো বৃত্তর মাঝখানে অবস্থান করছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে এই আদি বিজেপি নব্য বিজেপির মধ্যে একটি সামঞ্জস্য, একটি ব্যালেন্স রক্ষা করে এই ভোট বৈতরণী পার হতে চাইছে।
এখন কতটা ভোট বৈতরণী পার হতে পারবে সেটাই হচ্ছে মূল দেখার বিষয়। কেন বলছি, দেখুন ভোটের আগে একটি চিত্র আমাদের বঙ্গ রাজনীতিতে বেশ পরিচিত হয়েছে, কদিন ধরে দেখা যাচ্ছে না সেটা যদিও। সেটা হচ্ছে এই ভোটের ঠিক আগে আগে দল ত্যাগ দেখা যায়, বিশেষ করে তৃণমূল এবং বিজেপির মধ্যে। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে। এটা হয় কখন? ঠিক ভোটের 6-8 মাস আগে থেকে। আর এই সময়টাকে নেতারা বেছে নেয় কেন? দল ত্যাগ করবার জন্য। কারণ একটা দল ছেড়ে আর একটা দলে যেতে গেলে পরে তাকে একটা সেটিং করতে হয়। মানে সেটিং মানে তাকে একটা জায়গা তৈরি করতে হয়। যে ধরুন তৃণমূল থেকে কোনো নেতা যদি বিজেপিতে যায়, সে তো তৃণমূল থেকে এসছে, তাকে বিজেপির নেতা হিসেবে নিজেকে একটা পরিচিতি দরকার। সেই পরিচিতিটা পাবার জন্যই হচ্ছে বেশ কিছুদিন সময় নিয়ে তার আগে, ভোটের বেশ কিছুদিন আগেই এই দল ত্যাগ করে। যেমন দেখবেন একজন ছাত্র যখন পরীক্ষায় বসবে তার ঠিক বেশ কিছুদিন আগে থেকে পরীক্ষার প্রস্তুতি নেয়। এই প্রশ্ন কি ধরনের প্রশ্নপত্র হতে পারে তার সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে যায় তার মধ্যে। তারপরে সে পরীক্ষায় বসে সফলতা অর্জন করবার জন্য। ঠিক সেইভাবে এই রাজনীতিকবিদরা, এই দলত্যাগী যারা রাজনীতিক যারা, তারা এই 6-8 মাস আগে, 9 মাস আগে থেকে তারা এই দল ত্যাগ করতে শুরু করে, যাতে করে নতুন দলের মধ্যে তার একটা পরিচিতি তৈরি হয়। সেরকম একটা অবস্থান তৈরি হতে কি যাচ্ছে আবার আগামী দিনে। কেন বললাম এই কথা? দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের সামনে যে কথাটা বলেছে, সেই কথা কিন্তু এই প্রশ্নটাই তুলে দিচ্ছে, মারাত্মক প্রশ্ন। রাজনৈতিক মহলে এটা নিয়ে একটা জোর জল্পনা তৈরি হচ্ছে। সমাজ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু উত্তাল হয়েছে এই দিলীপ ঘোষের এই কথাটাকে কেন্দ্র করে। আপনারা হয়তো অনেকে জেনেছেন এই দিলীপ ঘোষের কথাটা। আমি দিলীপ ঘোষের কথাটা শুনতে শুনতে আমার প্রতিবেদন শেষ হবে। কিন্তু তাহলে কি বঙ্গবাসী বা বঙ্গ রাজনীতিতে আরেকটি হচ্ছে ভাঙন তৈরি হতে যাচ্ছে বিজেপির মধ্যে? যে পরিকল্পনা নিয়ে সভাপতি করা হয়েছিল, সেই পরিকল্পনাটা কি ব্যর্থ হতে যাচ্ছে? আর মনে রাখবেন, দিলীপ ঘোষ যদি দল ত্যাগ করে, তাহলে পরে দিলীপ ঘোষের যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু বসে থাকবে বলে মনে হয় না। একটা বড় অংশই দিলীপ ঘোষের সঙ্গে সঙ্গেই দিলীপ ঘোষ তারাও দল ত্যাগ করতে পারে। আর দিলীপ ঘোষের দল ত্যাগ করার এই প্রশ্নটা কেন উঠছে ভোটের আগে? দিলীপ ঘোষ যে কথাটা বলেছে সেই কথাটাই কিন্তু এই প্রশ্নটা তুলে দিচ্ছে। আর যদি দিলীপ ঘোষ দল ত্যাগ করে, 21শে জুলাই যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে যে পরিকল্পনা নিয়ে, যে প্ল্যান নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছে বলে যেটা রাজনৈতিক মহলে প্রচার, সেই পরিকল্পনাটা কিন্তু বাস্তবে রূপ দিতে হচ্ছে ভীষণ কষ্টকর হয়ে যাবে, রূপ দিতে পারবে না, এটাই ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ বঙ্গ বিজেপি কিন্তু আবার একটা বড় ধরনের ধস নামবে। তাদের রাজনৈতিক গ্রাফটা আরো নিম্নগামী হবে। একদম নিম্নগামী হতে হতে বামফ্রন্ট সরকারের সময় যেরকম বিজেপির অবস্থা ছিল, সেই জায়গায় চলে যাবে। এখন যে কথা বললাম, এই যে দিলীপ ঘোষ কি দল ত্যাগ করবে? দিলীপ ঘোষ কি দল ত্যাগ করে তৃণমূলে যাবে, নাকি তিনি বিজেপিতে থাকবে, নাকি তিনি আলাদা কোনো দল তৈরি করতে যাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে একটি জোর জল্পনা তৈরি হয়েছে। আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক, 21 তারিখে আসুক, দেখা যাক কি হয়। মানুষ কি জানতে চায় সে তো ঠিকই। দাদা 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, ইতিমধ্যেই অনেক সমাজ মাধ্যমে, অনেক সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলে এটাও দেখা গেছে, বিজেপি সহ দিলীপ ঘোষ সহ বিজেপির আর বেশ কয়েকজন নেতা তারা নাকি আলাদা দল তৈরি করতে যাচ্ছে, এরকম একটি সমালোচনা কিন্তু উঠে এসেছিল সমাজ মাধ্যমে। সেটা ভিন্ন বিষয়। এখন তাহলে এই কথাটা দিলীপ ঘোষ কেন বললেন? দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।